জাকসুর ভোট গণনায় চরম ধীরগতি, ফলাফল না পাওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার মাফরুহিস আক্তার। ডাকসুর মতো শান্তিপূর্ণ হবে সংসদ নির্বাচনও বলেছেন শফিকুল আলম। বিএনপির সংঘাত চায় না, ভোটের পরিবেশের নিশ্চয়তা চাইলেন নেতারা। শেখ হাসিনার আমলে গত 15 বছরে বিদেশে পাচার 23,000 কোটি টাকা। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল শুরুর আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দর্শকদের তুমুল সংঘর্ষ, ইউএনএ সহ আহত 25। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে এখনো। নির্বাচনের ফলাফল প্রকাশে দেখা দিয়েছে অনিশ্চয়তা, তবে পোলিং অফিসার বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কমিশনকে আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবির। আজকের মধ্যে ভোটের ফলাফল ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচিতে যাবে তারা। সহকর্মী ফরুক বাবু ও শেফালি মিতুকে সাথে নিয়ে আসমা আক্তার নুপুরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম জনি। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। প্রত্যাশা অনেক, অথচ চূড়ান্ত ফলাফলের অপেক্ষাটা শুধু দীর্ঘই হচ্ছে। বৃহস্পতিবার রাত 10:15 থেকে শুক্রবার দুপুর পেরিয়ে বিকেল, আবার বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ালেও চূড়ান্ত ফলাফলের ধারে কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। বাকছাস ভিপি প্রার্থী ভোট গণনার দেরির জন্য নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন। এদিকে শিবিরের জিএস প্রার্থীর অভিযোগ, ছাত্রদলের বিরোধিতার কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ কারণে ভোগান্তি হচ্ছে সবার। বিড়ম্বনার জন্য ছাত্রদলকেই দায়ী করছেন তারা। প্রশাসনের অনেক ত্রুটি ছিল, নিজেদের দক্ষতার ঘাটতি ছিল, কিন্তু সেগুলো ছাপিয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নিজেদের পলিটিক্যাল দেউলিয়াত্ব। তারা আসলে যখন শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে পারেন না, তারা তখন তাদের মত চাপিয়ে দিতে চান। তারা তখন হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তারা মব তৈরি করেন। হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শিবিরের উপর দায় চাপিয়ে দিয়ে তারা তাদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেন, যেগুলো আসলে পরবর্তীতে প্রমাণিত হয় যে তারা আসলে এগুলো প্রমাণিত মিথ্যা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে এবং কয়েকটি বামপন্থী সংগঠন, তাদের যেই সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলে তারা বলেছে যে ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ওএমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সকল প্রতিষ্ঠান হয়তো বিএনপি নয়তো জামাতের। তো আমি মনে করি যে জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করবে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন। তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকে। ফলাফল প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদাউস নামের এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাদ জুমা তার নামাজে জানাজা হয়। জানাজায় শরীক হন উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। পোলিং অফিসারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোট গণনায় বিড়ম্বনার জন্য প্রশাসনকে দায়ী করছেন। সহকর্মীর মৃত্যুর ক্ষতিপূরণও দাবি করেন তারা। অভিযোগ, অমানবিক কষ্টের জন্য প্রশাসনই দায়ী। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান আশ্বস্ত করেন, নির্বাচনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে। আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়িয়ে আমরা যেন স্বস্তির সাথে সকলে কাজ করতে পারি, আমরা সেই ব্যবস্থা করব। আমি সেই পরামর্শ নির্বাচন কমিশনকে দিতে পারি না, নির্বাচন কমিশনই এই দায়িত্ব পালন করছেন। তবে ব্যক্তিগতভাবে উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মাকতুম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিয়াজ, এক কমিশনার পদত্যাগ ও শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সবশেষ ভোট গণনার বিষয়ে আমাদের জানাবেন। রনক, এই মুহূর্তে আমি আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এইখানেই নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তারা রয়েছে তারা নির্বাচনের ফলাফল গণনার কাজে নিয়োজিত এবং তারা দীর্ঘ 28.5 ঘন্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত নির্বাচনী ফলাফল ঘোষণার ব্যাপারে তারা খুব বেশি অগ্রগতি দেখাতে পারেনি, তারা এখনও গণনা করছেন। তার আগে একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 9টার দিকে একজন নির্বাচন কমিশনের কর্মকর্তা যিনি এই নির্বাচনে যে সব অনিয়ম রয়েছে সেই অনিয়মের কথা উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন। তিনি হলেন নির্বাচন কমিশনের সদস্য এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহে সত্তার। তিনি বলেছেন যে গণনার পদ্ধতি সমাধান না করে ভোট গণনা স্থগিত রাখতে বলেছিলেন, কিন্তু তার এই প্রস্তাব অন্যান্য যে কমিশনের সদস্যরা রয়েছে তারা মানেননি। ফলে তিনি নির্বাচনের এই কমিশনের যে দায়িত্ব পালন করছেন সেই পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আরও একটি কথা বলেছেন যে তিনি অনেক আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু একটি মহল তাকে পদত্যাগ না করার জন্য চাপ সৃষ্টি করেছেন। বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করেছেন। তো সেই মহল কারা, সেই বিষয়টি সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে গেছেন। তো এই ছিল অবস্থায় এই যে নির্বাচনী ফলাফল গণনা হচ্ছে, ম্যানুয়ালি গণনা হচ্ছে, এই বিষয়েও তিনি বলেছেন যে একটি পক্ষের দাবির প্রেক্ষিতে ওএমআর পদ্ধতির যে ভোট গণনা সেটি বাদ দিয়ে ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, যার ফলে এই দীর্ঘ লগ্নিতা শুরু হয়েছে ভোটের যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অর্থাৎ 10টার দিকে এখানে যে সমন্বিত শিক্ষার্থী জোট রয়েছে তারা একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং সেখানে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলতে চেয়েছেন যে নির্বাচনকে বানচাল করতেই মাফরুহি সাত্তার সাহেব বিএনপিপন্থী শিক্ষক নির্বাচনের কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, এটি তারা বলতে চেয়েছেন। তারা বলছেন যে যুদ্ধের ময়দান থেকে লেজ ঘুরিয়ে পালিয়ে যাওয়ার মতো একটি অবস্থা হয়েছে এবং সেটি মাফরুহি সাহেব করেছেন। তো নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে পদত্যাগ করাটা একটি নাটকীয় বলে অভিযোগ করেছেন। এটা তার থেকে কখনো আশা করেন নাই এই সমন্বিত শিক্ষার্থী জোট। ঠিক তার কিছুক্ষণ পরই বাক্সার সমর্থিত যে প্যানেল রয়েছে তারাও এখানে আরেকটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলতে চেয়েছেন যে নির্বাচনকে বিতর্কিত করার জন্যই মাফরুহি সাত্তার সাহেব যে এই নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তারা আরও একটি বলেছেন যে তিনি এখানে বিএনপিপন্থী শিক্ষকদের দুটি গ্রুপ রয়েছে, সেই দুই গ্রুপের যে মতনৈক্য রয়েছে সেই মতনৈক্যর ক্ষেত্রেই যে নির্বাচনের যে লগ্নিতা এটি শুরু হয়েছে। তবে তারা চান শেষ পর্যন্ত যে নির্বাচনের ফলাফল ম্যানুয়ালি হলেও সেটি গণনা শেষ হবে এবং শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির প্রতি তারা নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা শ্রদ্ধা জানাবেন। তো আপনারা দেখছেন যে এখানে যে নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে, দায়িত্ব পালন করছেন, তারা ম্যানুয়ালি ভোট গণনা করছেন এবং শুরুর দিকে যে কয়েকটি টেবিল রয়েছিল ভোট গণনার ক্ষেত্রে সেই টেবিলের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে এবং এখন তারা নিরবিচ্ছিন্নভাবে ভোট গণনা করছেন। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন এই রুমের ভিতরে যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন, যারা ভোট গণনার কাজে নিয়োজিত রয়েছেন, তারা ভোট গণনা করবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে বের হবেন না। নির্বাচন কমিশন তারা প্রত্যাশা করছেন যে আজকে রাতের মধ্যেই তারা এই ফলাফল ঘোষণা করতে পারবেন। কিন্তু বিভিন্ন প্যানেলের যে সদস্যরা রয়েছেন তারা বলতে চেয়েছেন যে এই যে ভোট গণনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আজকে রাতের মধ্যেই ভোট গণনা করা শেষ হবে এবং ফলাফল ঘোষণা করতে পারবেন, সেইটি বিভিন্ন প্যানেলে যারা রয়েছে তারা বিশ্বাস করতে পারছেন না। তারা বলছেন যে এই যেভাবে তারা গণনা শুরু করছেন এই গণনার সময় আরও বাড়তে পারে। অলরেডি 28.5 ঘন্টা পার হয়ে গেছে, সেই ঘন্টার সংখ্যাটা যে কত হতে পারে সেটি বোধগম্য নয়। আমরা সাংবাদিকরা যারা রয়েছি, গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি, তারাও আসলে নিশ্চিত করে বলতে পারছি না। বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারাও আসলে ঠিকমতো বলতে পারছেন না যে কত সময় লাগতে পারে এই জাকসু নির্বাচনের ভোট গণনার ফলাফল ঘোষণার ক্ষেত্রে। এই ছিল সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে। রনক। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। অন্যদিকে অনিয়মের দায় স্বীকার করে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মাফরুহি সাত্তার।
নানাভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে এবং নিজের মতামত না নেয় শুক্রবার রাতে সাংবাদিকদের সামনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এদিকে সমন্বিত শিক্ষার্থী জোটের নেতারা বলেছেন, নির্বাচন বানচাল করতে নির্বাচন কমিশনের সদস্যদের পদত্যাগ। তারা অভিযোগ করে বলেন, পদত্যাগ করা ওই শিক্ষক একজন বিএনপিপন্থী। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে পদত্যাগ নাটকীয়তা ছাড়া কিছু না বলে অভিযোগ করেন তারা। আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নেই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনো ভয় করব না। ঠিক আছে, আমি আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত নেব। শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয় সে এখন পদত্যাগ করেছে। এই কাপুরুষের আচরণে আমরা প্রতিবাদ জানাই। এই ধরনের আচরণ আমরা তার থেকে আশা করি না। সে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত, তাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র আমরা শিক্ষার্থীরা রুখে দিব। এই যে নির্বাচনকে ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা এমনিতে প্রশ্নবিদ্ধ, তাই না? তো এটা ছেড়ে কিভাবে সে যুদ্ধের ময়দান থেকে সে পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। এটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসু নির্বাচনে যেমন শান্তি শৃঙ্খলা ছিল, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনও তেমনি শান্তিপূর্ণভাবে হবে, যাতে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। সকালে মাগুরা মাঝেল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসার কবি ফরুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেভাবেই কাজ এগিয়ে চলছে। দেশে কারো ক্ষমতা নেই এই নির্বাচন ঠেকানোর। সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা চলছে, সকলের ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো একটা ঘটনা ঘটেনি। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, ভোট কীরকম হয়েছে, আমরা বলতে যে আমরা সন্তুষ্ট। পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। অন্যদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, মানুষ ভোট দিতে পারবে না, প্রার্থীরা ভোটের মাঠে থাকতে পারবে না, এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। গালমান শফির রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নরসিংদীর পলাশে গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এই আওয়ামী লীগ সরকার, এ সময় তিনি বলেন, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। জনগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য। বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আর উন্নয়নের বিষয়ে আমরা বলতে চাই যে আমরা সততার রাজনীতিতে বিশ্বাস করি, আমরা সুশাসনের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। তার নাম হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এদিকে সকালে রাজধানীতে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের মতো পরিস্থিতি তৈরি এবং বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান তিনি। তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ
দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন, যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না। এর আগে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান ডাক্তার জাহিদ হোসেন। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। শুক্রবার প্রকাশিত বাংলাদেশের মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেন সাইট শিরোনামের একটি অনুসন্ধানী ডকুমেন্টারিতে বলা হয়েছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 23,400 কোটি ডলার অবৈধভাবে পাচার হয়েছে। ডকুমেন্টারিতে 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের খুঁটিনাটি সহ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগের বিষয়টি উঠে আসে। ডকুমেন্টারিতে শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারের নামও উঠে এসেছে। টিউলিপ সিদ্দিক তদন্তের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছে, সেটি উল্লেখ করা হয়েছে। ফিনান্সিয়াল টাইমস জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 300টিরও বেশি সম্পত্তি রয়েছে। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা এরই মধ্যে প্রায় 350টি সম্পত্তি জব্দ করেছে। তবে প্রশ্ন উঠেছে এসব অর্থ দেশে ফেরত আনার সম্ভাবনা নিয়ে। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দর্শকদের সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে সদরের ইউএনও সহ অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় ভরে যায়। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন সহ অন্তত 20 জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি জনগণের দল। রাজনীতি প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা অবৈধ পথে আঙুল ফুলে কলাগাছ হতে চায় তাদের জন্য বিএনপির দরজা তারেক রহমান বন্ধ করে দিয়েছেন। শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের পালস বুঝে, জনগণের পছন্দ অপছন্দ ও ভালো মন্দ আমলে নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে নষ্ট করে গেছে, তারেক রহমান রাজনীতিতে পরিবর্তনের জন্য কাজ করছেন। বিএনপির নাম ব্যবহার করে অপকর্মকারীদের তারেক রহমান ক্ষমা করবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। এদিকে বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ আর জামায়াত এখন একাকার হয়ে গেছে, বিএনপিকে ঠেকাতে হবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আতাত করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে জয়ী হয়েছে। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের হলুদঘর ও শেখপাড়া গ্রামবাসীর এই সভার আয়োজন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ স্থানীয় নেতাকর্মীরা। দু একটি ছাড়া বাজারে বেশিরভাগ পণ্যের দামে স্বস্তি ফিরছে। কমতে শুরু করেছে বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা চাল ও ডালের দাম। ইলিশের দাম কিছুটা কমলেও অন্যান্য মাছের দাম বাড়তি। কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে বেশিরভাগ সবজির দাম। মুরগির দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত গরুর গোশতের দাম। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, তাই দিনের প্রথম ভাগে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও পরে বাড়তে থাকে। বৃষ্টির ভোগান্তি থাকলেও বাজারে এসে কিছুটা স্বস্তি মেলে তাদের। গেল সপ্তাহে বেশিরভাগ সবজির দাম 100 টাকা ছুঁই ছুঁই হলেও এ সপ্তাহে 70 থেকে 80 টাকার মধ্যেই মিলছে। দাম আরো কমার আভাস দিলেন বিক্রেতারা। ভেন্ডি 80 টাকা ছিল, আবার 70 টাকা। তারপরে কাঁচামরিচটা অনেকটাই কমছে, কাঁচামরিচ প্রায় 200 টাকা কেজি ছিল গত সপ্তাহে,
এই সপ্তাহে কাঁচামরিচ 150-60 টাকা কেজি। যদি এভাবে আমদানি আরও বাড়ে তো সামনের দিকে যত দিন যাবে অত মালের দাম আরও কমে আসবে। 80 টাকার নিচে কোনো তরকারি নেই, এখনও সেম অবস্থা। তো আসলে পলাশী বাজারে প্রাইসটা একটু বেশি মনে হয়, কিন্তু আমরা লোকাল বাজার যেগুলো আর কি ফুটপাত যেগুলো ওগুলোতে একটু দাম কম। প্রায় সব মাছের দামই বাড়তি, সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের, ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ইলিশ মাছ 1600 টাকা, আবার আপনার মাগুর মাছ কিনছে হলো 1000 টাকা কেজি, রুই মাছ 350 টাকা কেজি। না ঠিক আছে, গত সপ্তাহে রুই মাছ বিক্রি করছি 500 টাকা, এই সপ্তাহে 50 টাকা বেশি বিক্রি করতে হইতো। এদিকে মানভেদে মিনিকেট চালের দাম কেজিতে 2 টাকা কমার কথা বলছেন বিক্রেতারা। বাড়তে থাকা ডালের দামও কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। তেল, চিনি সহ অন্যান্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। সব বাজারে প্রত্যেকটা জিনিসেরই দাম অনেক হাই। আমাদের এই কর্মজীবী যারা আছে মনে করেন এই সীমিত হয়, সংসার মেনটেন করা খুবই কষ্ট। ভাতের চালের দাম 1 টাকা করে কমছে, আর সবগুলো আগের দামই আছে। গত সপ্তাহে 155 টাকা মুসুরির ডাল বিক্রি করছি, আজকে 150 টাকা বিক্রি করতেছে। মুরগির বাজারে ব্রয়লার 10 টাকা বেড়ে 180 টাকা কেজি এবং সোনালী 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। আগের দাম 750 টাকা কেজিতে মিলছে গরুর গোশত। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নেত্রকোনার ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে এক নারী ও 3 শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল 2:45টার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকা গাজীপুর ইউনিয়নের 5হাট চরপাড়া এলাকায় এই ঘটনা হয়। পুলিশ জানায়, উপজেলার আন্ধাইর গ্রামের রানা মিয়ার বিয়ের জন্য কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা গ্রামে যাওয়ার কথা ছিল। বিয়ের বাড়ির লোকজন এজন্য বরযাত্রী যেতে ভাড়ায় চালিত একটি স্পিডবোট ভাড়া করে। সেখানে রওনা দেওয়ার কিছুটা আগে বাড়ির সামনে হাওরে ঘুরোঘুরি করতে স্পিডবোটে বের হন 15 বরযাত্রী। এ সময় হাওরের ধনু নদীতে গিয়ে বিপরীত দিক থেকে যাওয়া পণ্যবাহী একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এতে 4 জন নিখোঁজ হন, সাঁতরে তীরে উঠে আসেন 11 জন। গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের ফেব্রিক্স, ডাইস, কেমিক্যালস, অ্যাক্সেসরিজ ও নতুন প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে 48তম ডাই কেম বাংলাদেশ এক্সপো 25। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই প্রদর্শনীতে 10 থেকে 12টি দেশের 570টি গ্লোবাল ব্র্যান্ড অংশ নিচ্ছে। মেলায় বাংলাদেশের এনজাইম সাপ্লায়ার জায়ান্ট সুপ্রিম কেমি ইন্টারন্যাশনাল লিমিটেড এক্সক্লুসিভলি অংশগ্রহণ করছে, যেখানে ইনোভেটিভ টেক্সটাইল এনজাইম ও সলিউশন ঘিরে টেক্সটাইল উদ্যোক্তাদের ব্যাপক আগ্রহ রয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান বলেছেন, গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ বুঝতে পারেনি, যেমন ডাকসু নির্বাচনকে বিএনপি বুঝতে পারছে না। সকালে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপির 31 দফার মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাত সহ নারী ও শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবে দলটি। সিলেটের বিয়ানীবাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচার সমাবেশে তিনি কথা বলেন। ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে সাতক্ষীরার তলা উপজেলায়। এতে প্রধান অতিথির বক্তব্যে এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সিলেটের চা শ্রমিকদের জন্য হেলথ ক্যাম্প করেছে এক্স নটোডেমিয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। সকালে সিলেট সদরের দলদলি চা বাগানে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তৌফিকুর রহমান, কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শাকিল আরিফ চৌধুরী সহ আরও অনেকে। কিশোরগঞ্জের নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে পরিষ্কার অভিযানের আয়োজন করেছে জেলা যুব দল। শহরের বড় বাজার ব্রিজ এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় মহিলা দলের সমাবেশ হয়েছে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস।
বিএনপি কখনো দখলবাজি করে না, দখলবাজি রাজনীতি করে না বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুফু। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করছি। গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাকসুর ভোট গণনায় চরম ধীরগতি, ফলাফল না পাওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা, পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার। ডাকসুর মতো শান্তিপূর্ণ হবে সংসদ নির্বাচন বলেছেন শফিকুল আলম। বিএনপি সংঘাত চায় না, ভোটের পরিবেশের নিশ্চয়তা চাইলেন নেতারা। শেখ হাসিনার আমলে গত 15 বছরে বিদেশে পাচার 23,000 কোটি টাকা, ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল শুরুর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দর্শকদের তুমুল সংঘর্ষ, ইউএনও সহ আহত 25। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। ধন্যবাদ। শুভরাত্রি।